তুহিন ছন্দে তাল দিতে দিতে বলে উঠল, কিন্তু পাখি হয়ে উড়তে গিয়ে যদি গাছের ডালে আটকে যাস তখন কিন্তু আমাদের ডাকিস না। ওর কথায় সবাই একসাথে হেসে উঠল। হাসির মাঝে মিথিলা ফোড়ন কাটলো। তোকে ডাকবে কোন দুঃখে? আমাদের সাফিন ভাই আছে না, সে ঠিক আসবে প্রেয়সীকে বাঁচাতে, তাই না রে রূপন্তী? বিনিতা মজা করে বলল, সে তো ওয়ার্ডে দৌড়াদৌড়ি করেই সময় পায় না, বটতলায় আসবে কখন? আমাদের রূপের জন্য ঠিক সময় হবে। রূপন্তী চোখ কুঁচকে সবার দিকে তাকালো। এই, তোরা কি শুরু করলি? রাহাত হাসতে হাসতে বলল, কেন মিথ্যা বললাম নাকি? দরকার হলে সাপিন ভাই বটগাছ বেয়ে উঠে তোর ডাল থেকে নামিয়ে আনবে, তুই গাইতে থাক। আবারও সবাই হেসে উঠতেই রূপন্তী ভ্রু তুলে গম্ভীর ভঙ্গিতে তাকালো। রাহাতকে খোঁচা দিয়ে বলল, দেখিস, হাসতে হাসতে আবার গিটারের সুর ভুলে যাস না যেন। রাহাত গিটারে টুংটাং শব্দ তুলে বলল, আমার গিটার বাজানোর যেমন নিখুঁত, তেমনি সাপিন ভাইয়ের উধাও মিশন পারফেক্ট হবে, চিন্তা করিস না। মিথিলা হাসতে হাসতে বলল, রূপন্তী, যদি কখনো সত্যি বটগাছের ডালে আটকে যাস তাহলে সাফিন ভাইকে কল দিস, তবে ডালে আটকানোর আগে দেখে নিস উনি ডিউটিতে আছে কিনা। বিনিতা হাসতে হাসতে বলল, ডিউটিতে থাকলে রূপন্তী অপেক্ষা করবে, ডালেই বসে থাকবে যতক্ষণ না সাফিন ভাই আসে। তুহিন বলল, তুই বটগাছের ডালে ঝুলে আসিস আর সাপিন ভাই ডিউটি শেষে এসে তোকে উদ্ধার করেছে। হাউ রোমান্টিক। বিনিতা হাসতে হাসতে বলল। থাম ভাই, আমি আর হাসতে পারছি না। রূপন্তী চোখ ঘুরিয়ে ঠোঁট উল্টে বলল, ওদের সাথে তুইও এমন করছিস বিনিতা? আচ্ছা বাবা, আর করছি না। রাহাত এবার গানটা শেষ কর। রাহাত আবার গিটারে সুর তুলেছে। দেখিস, এই আড্ডা থেকে একদিন আমরা নিজের গান রেকর্ড করে বিখ্যাত হয়ে যাব। তাহলে আগে নাম ঠিক করতে হবে। মিথিলা মজা করে বলল, আমাদের ব্যান্ডের নাম কি হবে? বটতলার ব্যান্ড। বিনিতা হেসে বলল। শুরুটাই এখান থেকেই তো। তুহিন ততক্ষণে মাটিতে পা ঠেকিয়ে তাল দিতে শুরু করেছে। সবাই সুরের সঙ্গে গলা মেলালো। গিটার বেজে উঠেছে, গাছের নতুন পাতা দুলছে বসন্তের হালকা বাতাসে। বন্ধুত্বের ছোট্ট মুহূর্তগুলো যেন গিটারের সুরের মতো, যার রেশ থেকে যায় দীর্ঘ সময়। সকাল 8:25, ক্লাস চলছে। মিথিলা, তুহিন, রাহাত কেউই আজকে আসেনি। ক্লাসে টিচার লেকচার দিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে বিনিতার মন নেই। কখনো খাতা হিজিবিজি আঁকছে, আবার কখনো জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে। নিজের ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ করে টিচারের একটু জোরে কথা বলে ওঠে চমকে উঠছে কখনো। রূপন্তী খেয়াল করলো, তবে কিছু বললো না। ক্লাস শেষে টিচার বেরিয়ে যেতেই চেপে ধরলো বিনিতাকে। কিরে, ক্লাসের মধ্যে কোথায় হারিয়ে গিয়েছিলি? কোথায় আবার হারাবো? বিনিতা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল। রূপন্তী চোখ ছোট ছোট করে তাকালো। ঢং করিস না, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অন্যমনস্ক। কি হয়েছে বলতো? কিছু না। চল ক্যান্টিনে বসি। রূপন্তী হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে ফেললো। কেন? ক্যান্টিনে মানুষ কেন যায়? খাবো, চল। রূপন্তী এক প্রকার টেনেই ক্যান্টিনে নিয়ে গেল বিনিতাকে। দুটো সমোসা আর 2 কাপ কফি অর্ডার করে ফাঁকা একটা টেবিলে বসলো ওরা। এবার বল কি হয়েছে, একদম ভনিতা করার চেষ্টা করবি না। রূপন্তী শাসানো ভঙ্গিতে বলল। হতাশার শ্বাস ফেললো বিনিতা। রূপন্তী না শুনে কিছুতেই ছাড়বে না। অগত্যা বিনিতাকে বলতেই হলো সেদিনের আসমা আন্টির বাড়িতে যাওয়া থেকে হলে ফেরার দিনের ঘটনা। বিনিতারা সেদিন আসমা আন্টির বাসা থেকে ফেরার পথে, বিনিতা যেদিন হলে ফিরবে, রাহানুমা বেগম বিনিতার কাছে এসেছিলেন। বিনু, তোমার আসমা আন্টি ওর ছেলে ফাহাদের জন্য তোমাকে পছন্দ করেছে। আসমা আমার ছোটবেলার বান্ধবী, ওকে খুব ভালো করে চিনি আমি। আর আসমার হাজবেন্ড আশরাফ ভাই, দুজনেই খুব ভালো মানুষ। আর ফাহাদকে তো ছোটবেলা থেকেই চিনি, খুবই ভালো ছেলে। এবার ঢাকা মেডিকেলে ইন্টার করছে, সামনে ওর ইন্টার্নশিপ শেষ, চাকরিতে জয়েন করার পরেই আসমা ভাবছে ছেলেকে বিয়ে করাবে, তাই ফাহাদের জন্য পছন্দ করেছে তোমাকে। মা, আমি এখনই এগুলো নিয়ে ভাবতে চাইছি না। অবাক হয়ে তাকালো বিনিতা।
এখনই কোথায়? ফাহাদের ইন্টার্নশিপ শেষ হোক, হাতে তো সময় আছেই। এ কথা বলে রাহানুমা বেগম বেরিয়ে গিয়েছেন বিনিতার ঘর থেকে। মা শুনে গেলে ঘরের দরজাটা লাগিয়ে বিনিতা এসে দাঁড়িয়েছে ওর ঘরের সাথে লাগানো ছোট্ট বারান্দায়। বারান্দাটা ওর স্বস্তির জায়গা। বিভিন্ন রকমের পাতাবাহার আর ফুলের গাছ দিয়ে সাজানো ওর বারান্দাটা। গাছগুলো কলেজে যাওয়া আসার টাকা বাঁচিয়ে জমানো টাকায় কেনা। কলেজে পড়ার সময় পর্যন্ত বিনিতা যখন বাসায় ছিল, মন খারাপ হোক কিংবা আনন্দ, বিনিতা চলে আসতো এই বারান্দাটায়। এখান থেকে এক টুকরো আকাশ দেখা যায়। রাতের বেলা ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটার মাথার উপর দেখা যায় শুকতারা। হলে থাকলে বিনিতা বেশিরভাগ সময় মিস করে এই বারান্দাটা। সেদিন বিকেলেই বিনিতা হলে ফেরার কথা। যাবার আগে বিনিতা যখন রেডি হচ্ছে, রাহানুমা বেগম ফাহাদের নাম্বারটা ধরিয়ে দিয়েছিলেন হাতে। বলেছিলেন, ছেলেটার সাথে কথা বলে দেখো, ছেলেটা ভালো। বিনিতা সেদিন মাকে কিছুই বলেনি, চুপচাপ নাম্বারটা নিয়ে নিয়েছে। তারপর বাবার সাথে বেরিয়েছিল হরে ফেরার উদ্দেশ্যে। আজকে সকালে রাহানুমা বেগম ফোন দিয়েছিলেন মেয়েকে। জিজ্ঞেস করেছেন ও ফাহাদকে ফোন দিয়েছে কিনা। মাকে মিথ্যে বলেছে বিনিতা। কিছুদিন ধরে ক্লাসের চাপ যাচ্ছে, এমন সময় পাইনি। তাহলে একটু ফ্রি হয়ে ফোন করো। আচ্ছা। কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়েছে ও। সেই থেকেই কিছুটা অন্যমনস্ক ভাবনায় ডুবে গেছে বিনিতা। নাম্বারটা আছে? না, সেদিন বাসা থেকে বের হয়ে ফেলে দিয়েছি। তুই কি আসলেই ফোন করতে চাইছিস নাকি? ভ্রু কুঁচকে বিনিতা জিজ্ঞেস করলো। না, এমনি জিজ্ঞেস করছি। আমি ভাবছি যেহেতু ঢাকা মেডিকেল ইন্টার্নশিপ করছে, বোধহয় শাফিনদের ব্যাচের। শাফিনকে কি জিজ্ঞেস করব ফাহাদ নামে কাউকে চেনে কিনা? না, দরকার নেই এসব ঝামেলার। তুই বিষয়টা এড়াতে চাইছিস কেন? এত তাড়াতাড়ি এইসব বিষয়ে জড়াতে চাইছি না, তাই। রূপন্তী কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর কফির কাপ হাতে নিয়ে আস্তে আস্তে বলল, ঠিক আছে, এখন না চাইলে তোর ইচ্ছে, কিন্তু তুই আন্টির সাথে খোলাখুলি কথা বলেছিস? বিনিতা এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর আস্তে করে মাথা নাড়লো। না, মা যা বলেছে শুনেছি, কিন্তু কিছু বলিনি। আসলে মাকে কি বলবো সেটাই বুঝতে পারছি না। সোজাসুজি বলে দে, তোর এখনই বিয়ে শাদী নিয়ে ভাবার ইচ্ছে নেই। বিনিতা জানালার বাইরে তাকালো। ক্যান্টিনের পাশে বটগাছের পাতাগুলো হাওয়ায় দুলছে। রূপন্তী ঠিকই বলেছে। মায়ের সাথে অন্তত খোলামেলা কথা বলে বোঝানো উচিত যে ও এখনই এসব চাইছে না। কিন্তু কখনো কখনো কিছু ব্যাপারে কথা বলাও যেন কঠিন হয়ে যায়। রূপন্তী এক চুমুকে কফির শেষ চুমুকটা খেলো। এইসব চিন্তা বাদ দে, আপাতত আমরা আমাদের কফিটা এনজয় করি। বিনিতা একটু হাসলো। সেটাই ভালো। ক্যান্টিনে বসে কথা বলতে বলতেই রূপন্তীর ফোনে নোটিফিকেশন এলো। ও একবার স্ক্রিনে চোখ বুলিয়ে হাসতে হাসতে বলল, তুহিনের কাণ্ড দেখ, গ্রুপে লিখেছে আজ ক্লাস কামাই দিব, কিন্তু আড্ডা কামাই দিলে কসম খুঁজে খুঁজে ধরে পিটামো। বিনিতা হাসলো, কিন্তু ওর চোখে মুখে তেমন আগ্রহ নেই। চল না বটতলায় যাই, সবাই জড়ো হচ্ছে ওখানে। রূপন্তী উৎসাহ দেখানোর চেষ্টা করলো। আজ থাক, তুই যা, আমার মাথাটা কেমন যেন করছে। বিনিতা কফির কাপটা হাতে ঘুরিয়ে বলল। রূপন্তী এক মুহূর্ত চুপ করে রইল। তারপর হালকা ধমকের সুরে বলল, তোর খারাপ লাগছে আর একা বসে আরো বেশি ভাবতে চাস? ওঠ এখান থেকে, যাই চল। বটতলায় গিয়ে ওরা দেখলো তুহিন একটা ঠোঙা থেকে বাদাম খাচ্ছে আর রাহাত মোবাইলে স্ক্রলে ব্যস্ত। মিথিলা একটু দূরে গাছের নিচে বসে নোটবুকে কি যেন লিখছে। ওদের দেখে তুহিন মুখে তুলে বলল, এই যে মহারানীরা এলেন, এ তো দেরি করলেন কেন? রূপন্তী বসতে বসতে বলল, ক্লাস শেষে আসার সময় একটু ক্যান্টিনে ঢু মারলাম। রাহাত মোবাইল থেকে মুখ তুলে বলল, মানে আমাদের বাদ দিয়ে তোরা একা একা কফি খেয়ে এসেছিস? মিথিলা ওদের দিকে না তাকিয়েই বলল, তুহিন যে বাদাম আনবে বলেছিল সেটাও তো আমাদের ভাগ না দিয়ে একাই খাচ্ছে। তুহিন তখনই ঠোঙাটা রাহাতের দিকে ছুড়ে দিল। নে, ভাগ করে খা। রাহাত ঠোঙা থেকে বাদাম নিতে নিতে বলল, ভাগ মানে কি বুঝিস তুই? নিজের অর্ধেক শেষ করে ফেলছিস। রূপন্তী হেসে বলল,
এখন কি বাদামের জন্য যুদ্ধ করবি তোরা? সবাই হাসিতে মেতে উঠল। বেনিতা কিছু বলল না, এক হাতে কাঁধে ব্যাগে স্ট্রাপ ধরে সামান্য হাসলো। তুহিন খেয়াল করলো, চোখ সরু করে বলল, কিরে বিনু, তোর আজ মুড অফ কেন? রূপন্তী কিছু বলার আগেই বিনিতা বলল, না কিছু না, ক্লাসে একটু ঝিমাচ্ছিলাম, ক্লান্ত লাগছে। মিথিলা এবার ওর নোটবুক বন্ধ করে বলল। বসে একটু রিল্যাক্স কর। বিনিতা আস্তে করে বসে পড়ল। ওর সামনে বাদামের ঠোঙাটা এগিয়ে দিয়ে রাহাত বলল। বাদাম খা। বিনিতা মাথা নেড়ে বলল। এখন যেতে ইচ্ছে করছে না। রূপন্তী বলল। থাক, ওর মুড ভালো নেই, চাপাচাপি করিস না। তুহিন একটু ভ্রুকুচকে বলল। আরে বাদামের সাথে মুডের কি সম্পর্ক? খেলে মুড ভালো হয়ে যাবে। রাহাত হেসে বলল। তোর এই বাদাম থিওরি কে কোথায় স্বীকৃতি দিল শুনি? মিথিলা তখন হাতের নোটবুক বন্ধ করে বলল। বাদাম বাদ দে, তুই বরং গান ধর, দেখি আজ তোর গলার কি অবস্থা। রাহাত গলা খাকারি দিয়ে বলল। এই খটখটে গলা গান গাইতে পারবো না। কেউ এক কাপ চা খাওয়া। মিথিলা মুচকি হেসে বলল। চল তপনদার দোকান থেকে খেয়ে আসি। রূপন্তী বিনিতাকে বলল। একটু হাঁটলে ভালো লাগবে। বিনিতা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। আড্ডা চললো হাসি ঠাট্টার মাঝে, কিন্তু ওর মনে কোথাও যেন একটা ঝিম ধরা ভাব থেকেই গেল। আর 4টা ফাল্গুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত বরণ উৎসব। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজে উঠেছে বসন্তের রঙে। রং বেরঙের শাড়ি পাঞ্জাবি পরিহিত তরুণ তরুণীদের পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। বিনিতা, রূপন্তী, মিথিলা তিনজনই আজ হলুদ শাড়ি পরেছে। তুহিন আর রাহাত পরেছে সাদা পাঞ্জাবি। বসন্ত বরণের আয়োজন হিসেবে গান, নাচ, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে রাহাতের একটা পারফরমেন্স আছে, সেটার জন্য ওরা সবাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আর একটা পারফরমেন্সের পরেই রাহাতের পালা। স্টেজের পেছনে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে উত্তেজনা বিরাজ করছে ওদের মাঝে। আজকে আমার গান দিয়ে সবাই তাক লাগিয়ে দেবো দেখিস। রাহাত বলল, ওর চোখে উচ্ছ্বাস। আজকে রাহাতের রিহার্সালে যা হয়েছে। মিথিলা পুরো কথাটা শেষ করলো না, রূপন্তী ওর কথায় তাল মেলালো। একদম। ওরা সবাই কথা বলতে বলতে তুহিন বলল। রাহাতের পারফরমেন্স তো আরও কিছুক্ষণ আছে, তোরা এদিকেই থাক, আমি একটু আসছি। বলে স্টেজের উল্টা দিকে হাঁটা ধরলো ও। চল না অর্ণব, ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত বরণ অনেক সুন্দর হয়। হ্যাঁ, তুই বসন্ত বরণ দেখতে যাবি না কি দেখতে যাবি সেটা আমার ভালো করেই জানা আছে। তুই যা, আমি যাব না, আমার কাজ আছে। ভ্রুকুচকে বলল অর্ণব। উফ, আজকে একদিন কাজ রাখতো, কাজ করতে করতেই তুই বুড়ো হয়ে গেলি। সাফিন বড্ড বিরক্ত। আরে বাবা, এই ইন্টার্নশিপের শেষ থেকে যে কাজের প্রেশারটা যাচ্ছে সেটা তুইও বলছিস তাহলে? অর্ণবের ক্লান্ত গলা। সাফিন ওর হাত টেনে ধরে বলল। আরে দেখ, চল না রে ভাই। তুমি তো যাবো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আমি কেন যাবো? আমাকে কেন টানছিস? অর্ণব ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাফিন চোখ টিপ দিল। তুই গেলে তুইও একটা গার্লফ্রেন্ড খুঁজে পাবি, চল তো। অর্ণব এক ভ্রু উঁচু করে তাকালো। আমি গার্লফ্রেন্ড খুঁজে চাইছি? চাস নাই, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? বুড়ো হয়ে যাচ্ছিস, এখন প্রেম না করলে কবে করবি? হতাশা মিশ্রিত কণ্ঠে বলল সাফিন। অর্ণব এবার গম্ভীর মুখে বলল। আর প্রেম? মা তো এখন থেকে বিয়ের তোড়জোড় করার চিন্তা করছে। সে কি, আগে বলিসনি তো? উত্তেজনায় সাফিনের চোখ বড় বড় হয়ে গেছে। আমি নিজেই কেবল জেনেছি। অর্ণবের নির্লিপ্ত ভঙ্গিতে বলল। কবে, কোথায়, কখন, কার সাথে? পুরো বিষয়টা সাফিন যেন এখনো হজম করতে পারছে না। জানি না, শুধু বলেছে সামনের সপ্তাহে বাড়ি যেতে, মেয়ে দেখতে যাবে। খুবই স্বাভাবিকভাবে বলল অর্ণব। এই পর্যায়ে এসে নাটকীয়ভাবে মাথায় হাত চাপড়ে সাফিন বলে উঠল। মাই গড, জীবন বন্ধু তো তুই এগিয়ে গেলি বন্ধু। অর্ণবের কণ্ঠে হতাশা।
জীবনটা মনে হচ্ছে সিরিয়াল হয়ে আছে। এসব প্রেম বিয়ে আমার মতো মানুষের জন্য না। আমার প্রফেশনটাই আমার প্রেম। সাফিন বিজ্ঞদের মতো বলল। জীবনে কাজের বাইরে অন্য দিকেও একটু চোখ দিই, শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই হয় না। তোর এসব দার্শনিক মার্কা কথাবার্তা রাখতো। অর্ণবের চোখে বিরক্তি। যাই হোক, এসব জীবন নিয়ে চিন্তা ভাবনার অনেক সময় পড়ে আছে। এখন তাড়াতাড়ি চল, প্রোগ্রাম শুরু হয়ে গেছে বোধহয়। এক প্রকার জোর করেই ওকে টেনে নিয়ে চলল সাফিন। গেটের ভিতর ঢুকেই সাফিন বলল, অর্ণব, একটু দাঁড়াতো, এদিকে ফুল বিক্রি হচ্ছে, ওদিকে চল, ফুল কিনবো। ফুলের দোকানের সামনে যেতে ওরা দেখলো অনেক রকম ফুলের সমারোহ। গাঁদা, বেলি, গোলাপ, রজনীগন্ধা সহ আর অনেক ফুল। রূপন্তীর জন্য সাফিন নিল একটা রজনীগন্ধার গাছড়া আর কয়েকটা লাল গোলাপ। অর্ণব দাঁড়িয়ে আছে পাশেই। আমাকে দুটো বেলি ফুলের মালা দিন তো। সাফিন সন্দেহজনক দৃষ্টিতে তাকালো ওর দিকে। কার জন্য নিছিস? ভ্রুকুচকে তাকালো অর্ণব। কার জন্য আবার? নিজের জন্য। ফুল কেনা শেষ হতেই ওরা স্টেজের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই সাফিন খেয়াল করলো টাকা দেওয়ার সময় রজনীগন্ধার গাছড়াটা দোকানেই ফেলে এসেছে। ও তৎক্ষণাৎ অর্ণবকে বলল, তুই স্টেজের দিকে আগা, আমি গাছটার নিচে আসছি। বলে সাফিন আবারও ফিরে গেল ফুলের দোকানের কাছে। অর্ণব সামনের দিকে হাঁটা শুরু করলো। চলমান পারফরমেন্সটা শেষ হতেই অনুষ্ঠানের উপস্থাপক পরের অংশগ্রহণকারীর নাম ঘোষণা করলো। এর পরেরটাই রাহাতের পারফরমেন্স। এর মধ্যে রূপন্তী খেয়াল করলো তুহিন এখনো ফেরেনি। এই তুহিনটা আবার কোথায় গেল? এক্ষুনি রাহাতের পারফরমেন্স মিস করে ফেলবে তো। রূপন্তীর কথা একটু চিন্তিত হয়ে বিনিতা বলল। দাঁড়া, আমি দেখছি। মিথিলা সাবধান করলো ওকে। ওকে খুঁজতে গিয়ে তুইও আবার মিস করে ফেলিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি। ওদেরকে আশ্বস্ত করে শাড়ির সঙ্গে প্রায় দৌড়ে বেরিয়ে গেল বিনিতা। স্টেজের সামনে জটলা থেকে বের হয়ে ও বেশ জোরেই হাঁটছে। তুহিনকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। বিনিতা আশেপাশে তাকাতে তাকাতে হাঁটছে। তুহিন নেই কোথাও। হঠাৎ করে সামনে শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা বলিষ্ঠ পুরুষের হাত ওকে পড়ে যাওয়া থেকে আটকালো। ভয়ে ও চোখ খিচে বন্ধ করে রেখেছে। কিছু সময় যেতেই যখন অনুভব করলো ওর হাতটা একটা শক্ত হাতের বন্ধনে আটকা পড়েছে, ধীরে ধীরে চোখ মেলে তাকালো। বুকে ধুকপুকানি এতটাই প্রবল যে বাইরে থেকেও বোধহয় শোনা যাচ্ছে। প্রথমে ওর চোখ গেল হাতের দিকে। একটা সুগঠিত পুরুষালী হাত ওর হাত ধরে রেখেছে ভীষণ শক্ত করে, যেন ওকে পড়তে দেবে না কিছুতেই। হাতের মালিককে দেখার জন্য উপরে তাকাতেই দেখা মিলল এক অর্ধ পরিচিত মুখ। এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আপনি হঠাৎ এখানে? বিনিতার অবাক কণ্ঠস্বর। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম দেখতে চলে এলাম। কেন, আসা বারণ বুঝে? একদমই না, বারণ কেন হবে? দ্রুত বলে উঠল বিনিতা। বিনিতার হাত তখনও অর্ণবের হাতের মুঠোয়। বিনিতা একটু থমকে গিয়ে ফের তাকালো ওর হাতের দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে অর্ণব এবার তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ ছেড়ে দিল হাতটা। বললেন না তো কোথায় যাচ্ছিলেন? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে জিজ্ঞেস করলো অর্ণব। আমার একটা ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছিলাম। আপনি স্টেজের দিকে যান, আমার আরেক ফ্রেন্ডের পারফরমেন্স আছে এখনই। নার্ভাসনেসে বিনিতার দৃষ্টি ঘুরছে এদিক ওদিক। ও আচ্ছা, আর শুনুন, শাড়ি পরে এত দৌড়াদৌড়ি করবেন না। বলে অর্ণব ওর দিকে আর না তাকিয়ে হাঁটা দিল স্টেজের দিকে। রাহাতের পারফরমেন্স শেষ হতেই রাহাত এসে দাঁড়িয়েছে বন্ধুদের মাঝে। তুহিন উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠলো, একদম ফাটিয়ে দিয়েছিস রাহাত। দারুণ হয়েছে। মিথিলা ওর সাথে তাল মেলালো। বললাম না আজকে সবাই একদম তাক লাগিয়ে দেবো। কথাবার্তার মাঝে রাহাত খেয়াল করলো ওদের বন্ধুদের সাথে দাঁড়ানো দুটো অপরিচিত মুখ। জিজ্ঞাসু ভঙ্গিতে ও তাকালো বন্ধুদের দিকে। রূপন্তী পরিচয় করিয়ে দিল ওকে। ও শাফিন, আর উর্মি অর্ণব ভাই শাফিনের ফ্রেন্ড। সাফিন আগে কথা বললো, এক গাল হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল। হ্যালো, তুমি কিন্তু দারুণ গান গাও। রাহাত একটু লজ্জা পেয়ে মাথা চুলকে হাসলো। থ্যাংক ইউ, এমনিতে টুকটাক গাওয়া হয় আর কি। এবার কথা বললো অর্ণব। তুমি কিন্তু আসলেই ভালো গাও। রাহাত আবারও হেসে ফেললো, মাথা একটু কাত করে বলল,
আমাদের কথা শুনছিস? সাফিন হালকা মাথা নেড়ে বলল। আমিও রূপন্তীর কাছে তোমাদের কথা শুনেছি। কথার মাঝে অর্ণবের ফোনে কল এসেছে। ও একটু দূরে গেল কল রিসিভ করতে। কথা শেষে পকেটে ফোনটা ঢোকানোর সময় খেয়াল হলো তখনের কেনা বেলি ফুলের মালাগুলো এখনো ওর শুভ্র পাঞ্জাবির পকেটে চাপা পড়ে আছে। পকেট থেকে মালা দুটো বের করলো। তখনই বিনিতা ওর সামনে এসে দাঁড়িয়েছে। রূপন্তী পাঠিয়েছে ওকে ডেকে আনতে। এগুলো বেলি ফুলের মালা? অর্ণব এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বিনিতা প্রশ্নের জবাবে মাথা নেড়ে বলল। কিছুক্ষণ আগে কিনেছিলাম। বিনিতা এক পলক মালাগুলোর দিকে তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল। কিনলেন কেন? অর্ণব একটু হাসলো। ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। হুম। বিনিতা সন্দিহান চোখে তাকালো ওর দিকে, কিন্তু বেশি কিছু বলল না। বাতাসে বেলি ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। পেছন থেকে কোন গ্রুপের আড্ডার শব্দ ভেসে আসছে। রূপন্তী আমাকে পাঠিয়েছে আপনাকে ডেকে আনতে। শাফিন ভাই নাকি আজ ট্রিট দেবে আমাদের। বলেই বিনিতা তাকালো ওর দিকে। অর্ণব ভ্রু উঁচিয়ে তাকালো। তাই নাকি? তাহলে তো যেতে হবে। এক মুহূর্ত ভেবে কিছুটা দ্বিধা নিয়ে মালাগুলো এগিয়ে দিল বিনিতার দিকে। আপনার জন্য। বিনিতা অবাক হয়ে তাকালো। আমার জন্য? অর্ণব কাঁধ ঝাঁকালো। আমার পকেটে থেকে চাপা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আপনার খোপায় ওদের দারুণ মানাবে। বিনিতা কয়েক সেকেন্ড মালা দুটোর দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীর হাতে নিল। বেলি ফুলের মিষ্টি গন্ধটা নাকে এসে লাগছে, তার সাথে একটা অদ্ভুত অনুভূতি। কয়েক সেকেন্ড চুপ থেকে এক হাতে চুল সামলে নিয়ে ধীরে ধীরে নিজের খোপায় মালা দুটো গুজে নিল। অর্ণব চুপচাপ দেখছিল, ওর চোখে স্পষ্ট মুগ্ধতা। আপনাকে মানিয়েছে। শান্ত গলায় বলল অর্ণব। ধন্যবাদ। আস্তে করে বলল বিনিতা। অর্ণব কিছু না বলে মুচকি হাসলো, তারপর বলল। চলুন, বাকির অপেক্ষা করছে। দুজনে ধীর পায়ে এগিয়ে গেল বাকিদের দিকে। বসন্তের বাতাসে মিশে রইল এক নাম না জানা অনুভূতির সুবাস। আজ সকালে বিনিতা বাসায় এসেছে। রাহানুমা বেগমের জরুরি তলব, যেন বাসায় না ফিরলে মহাযুদ্ধ বাঁধিয়ে ফেলবেন। ও বাসায় এসে দেখলো সেই পুরনো কাহিনী। আসমা আন্টির আসার কথা আজ দুপুরে, তার সঙ্গে পরিবারের সবাইও থাকবে। মায়ের এসব কাণ্ডে বিনিতা বড্ড বিরক্ত। কি দরকার এসবের? এতবার একই কথা শোনার পরেও আম্মু কেন বুঝতে চাইছে না? আম্মু প্লিজ, আমি এখানে এসব চাইছি না, বলেছি না তোমায়। বিনিতা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। ও জানে এই তর্কের কোনো মানে হয় না, কারণ ফলাফল পরিবর্তন হওয়ার নয়। রাহানুমা বেগম নির্লিপ্ত ভঙ্গিতে বললেন। তোর সমস্যাটা কোথায় বলতো? আসমা তো আমাদেরই মানুষ, খালি দেখে যাবে, এতে আর এমন কি? বিনিতা ঠোঁট কামড়ে চুপ করে থাকলো। কি বলবে নিজেও বুঝতে পারছে না। মায়ের এসব কথার উত্তর দেওয়ার মতো ধৈর্য ওর নেই। এতবার নিষেধ করার পরও একই কথা। রাহানুমা বেগম ওর সামনে একটা হালকা রঙের শাড়ি ধরে আছেন, এমন ভঙ্গিতে যেন এই বিষয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। আচ্ছা আসো, আমি পরিয়ে দিই। বিনিতা চোখ কুঁচকে তাকালো। ও ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে। আম্মু একটু বেশি হয়ে যাচ্ছে না? রাহানুমা বেগম গম্ভীর চোখে তাকালেন। অতিথি আসবে, একটু পরিপাটি হয়ে থাকা কি খুব বেশি কিছু? বিনিতার ঠোঁট কেঁপে উঠলো, কিছু বলতে চাইলো, বলতে পারলো না। চল শক্ত করে দাঁড়িয়ে রইলো। তারপর এক ঝটকায় মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। বিছানায় শাড়িটা ছুঁড়ে ফেলে আয়নার সামনে দাঁড়ালো বিনিতা। রাগে গাল দুটো লাল হয়ে আছে। ওর মাথার ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। আজকের দিনটা কিভাবে সামলাবে ও জানে না। বাইরে বেশ কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। আসমা আন্টিরা বোধহয় চলে এসেছে। টুকটাক হাসির শব্দ, পানির গ্লাস রাখার আওয়াজ, খুশি খুশি গুঞ্জন, সব মিলে বোঝাই যাচ্ছে সবাই বেশ উচ্ছ্বসিত। বেনিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে অস্থিরতা ফুটে উঠেছে ওর, মুখ থমথমে। আজকের এই পরিস্থিতির জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। ফোনটা হাতে নিয়ে বার কয়েক স্ক্রল করলো, কিন্তু মন বসছে না। নোটিফিকেশন গুলোও যেন বিরক্তিকর লাগছে।
হঠাৎ করে মনে হলো যদি এখনই দরজাটা বন্ধ করে দিয়ে ফোন সাইলেন্ট করে বিছানার নিচে লুকিয়ে থাকে তাহলে কেমন হয়। নিজেরই ভাবনায় নিজেই বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো বিনিতা। কিছুক্ষণ পর রাহানুমা বেগমের ডাক এলো। বিনিতা, মা, একবার এসো। বিনিতা চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। ঘটতে যাওয়া ঘটনা ঠেকানোর আর কোনো উপায় নেই। আয়নার দিকে শেষবার তাকিয়ে নিজের চেহারা দেখলো। বাইরে থেকে শান্ত দেখাচ্ছে, কিন্তু ভেতরে উথাল পাথাল অবস্থা। এতগুলো মানুষের সামনে কিভাবে দাঁড়াবে ভেবেই অস্বস্তি লাগছে ওর। শাড়িটা গুছিয়ে নিয়ে ধীরে দরজার দিকে এগোলো বিনিতা। ড্রয়িং রুমের দরজায় পা রাখতেই সোফায় বসে থাকতে দেখা গেল পুরোপুরি অকল্পনীয় একজনকে। বিনিতার পা জোড়া থেমে গেল ওখানেই। সোফায় বসে থাকা পরিচিত মুখটা দেখে এক মুহূর্তের জন্য ওর দম বন্ধ হয়ে আসলো। অর্ণব, উনি এখানে কেন? কিভাবে, কি কারণে? এই অসম্ভব কাকতালীয়তা, মানে কিভাবে সম্ভব এটা? আসমা আন্টির তো ওনার ছেলেকে নিয়ে আসার কথা, তার বদলে অর্ণব এখানে কি করছে? এক মুহূর্তের মধ্যে যেন হাজারটা প্রশ্ন ভিড় করলো ওর মাথায়। বিনিতা দ্রুত চারপাশে তাকালো, নিশ্চিত হতে চাইলো ও ভুল দেখছে কিনা, কিন্তু না। সোফায় আম্মু, আব্বু, আসমা আন্টি, আশরাফ আঙ্কেল, ফাহিম সবাই বসে আছে, কিন্তু যার আজকে আসবার কথা আসমা আন্টির ছেলে ফাহাদ, সে কোথায়? তার পরিবর্তে অর্ণব কেন বসে? অর্ণব বসে আছে সোফার একদম শেষ মাথায়, ওর পাঞ্জাবির হাতা গোটানো, এক মনে মোবাইল স্ক্রল করছে। মুখে সে অদ্ভুত শান্ত ভঙ্গিটা ঠিক আগের মতো। অর্ণব ফোন স্ক্রল করছিল আর আনমনে কথাবার্তা শুনছিল। হঠাৎ সামনে তাকাতে দরজায় দাঁড়িয়ে থাকা পরিচিত মুখটা দেখে ওর মোবাইল স্ক্রল করতে থাকা হাতটা থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ভুল দেখছে, কিন্তু না, চোখের ভুল হওয়ার প্রশ্নই আসে না। অর্ণবের ভ্রু কুঁচকে গেল, চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন কোনো অদ্ভুত ধাঁধায় পড়েছে কিনা নিশ্চিত হতে চাইছে। বিনিতা তাকিয়ে আছে ওর দিকেই। বিনিতাও যে ওকে দেখে অবাক হয়েছে তা ওর চোখ মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছে। কিন্তু এমন আজব কাকতালীয় ঘটনার অর্থ কি? বিনিতাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আসমা বেগম হাসি মুখে বললেন, বিনিতা মা, এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? আশরাফ সাহেবও যোগ করলেন সাথে। বিনিতা অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে এগিয়ে এলো। প্রচন্ড নার্ভাসনেসে ওর মনে হচ্ছে চারপাশের সব শব্দ ফ্যাকাশে হয়ে আসছে। শুধু একটাই প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, অর্ণব আর ফাহাদ কি তাহলে একই মানুষ? অর্ণব নিজেকে দ্রুত সামলে নিল, মুখে একটা ভদ্রতা সূচক হাসি টেনে ফোনটা পকেটে রেখে বসলো, যেন এই মুহূর্তটা একেবারেই স্বাভাবিক, অথচ ওর চোখের একদম গভীরে খেলা করছে একটা অস্পষ্ট কৌতূহল। আসমা বেগম খুশি গলায় বললেন, তোদের দুজনের তো এর আগে দেখা হয়নি বোধহয়, তাই না? তাহলে পরিচয় করিয়ে দিই। বিনিতা, এই আমার ছেলে ফাহাদ, আর ফাহাদ, এই হচ্ছে বিনিতা, রাহানুমার মেয়ে। অর্ণব বিনিতার দিকে তাকিয়ে মৃদু মাথা ঝাঁকালো, যেন পরিচয়ের ব্যাপারটা ওর কাছে নতুনই। মুখে আগের মতোই শান্ত নিয়ন্ত্রিত অভিব্যক্তি, অথচ বিনিতার মনে হচ্ছে পুরো ঘরটাই যেন হঠাৎ করে একটা চাপা অস্বস্তি নেমে এসেছে। রাহানুমা বেগম একগাল হাসি দিয়ে বললেন, ফাহাদের ইন্টার্নশিপ তো শেষ, তাই না? এখন জবের জন্য কোথায় অ্যাপ্লাই করবে ভাবছো? অর্ণব একটু মুচকি হেসে বলল, হ্যাঁ আন্টি, এখন কয়েক জায়গায় অ্যাপ্লাই করার জন্য ভাবছি। ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। এর মাঝে অর্ণবের বাবা বললেন, বিনিতা আর ভাত, ওরা দুজনে একটু আলাদা কথা বললে ভালো হতো না? কি বললেন আপা? রাহানুমা বেগম হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। বিনিতা, ফাহাদকে নিয়ে ছাদ থেকে ঘুরে এসো। বিনিতা বেজায় অস্বস্তিতে পড়লো। অর্ণবের সাথে এখন আবার আলাদা কথা বলতে হবে? তবুও ঠোঁটের কোণে মৃদু হাসি ধরে রেখে বলল, আসুন। অর্ণব হাসি মুখে উঠে দাঁড়ালো। বিনিতার পেছন পেছন চললো সিঁড়ির দিকে। ছাদে পৌঁছানোর পর বিনিতা রেলিং ঘেঁষে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অর্ণব এসে দাঁড়িয়েছে ঠিক পেছনে। অর্ণবই কথা শুরু করলো প্রথমে। এইখানে এসে আপনাকে দেখতে পাবো, এটা একদম আনএক্সপেক্টেড ছিল। বিনিতাও অর্ণবের দিকে ঘুরে তাকালো। আমিও অনেক বেশি অবাক হয়েছি আপনাকে দেখে। অর্ণব একটু হেসে বলল। কি অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে পারে মানুষের জীবনে। বিনিতা হঠাৎ অন্য প্রসঙ্গে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম ফাহাদ? অর্ণব এহসান, ডাকনাম ফাহাদ। বিনিতা একটু ইতস্তত করলো, তারপর হালকা গলায় বলল, পাত্রী হিসেবে আমাকে আপনার পছন্দ? অর্ণব এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো, তারপর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি টেনে বলল,
জীবনসঙ্গী হিসেবে আপনাকে পেলে বোধ হয় মন্দ হবে না। একটু থেমে বিনিতার দিকে তাকালো অর্ণব। বিনিতা ওর দিকেই তাকিয়ে আছে, পরবর্তী কথা শোনার অপেক্ষায়। তারপর অর্ণব আবার বলল, আর আপনি, আপনার কি মত? বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকলো। ছাদের হালকা বাতাস ও শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে। মাথার মধ্যে হাজার রকমের সংশয় নিয়ে আস্তে করে বলল। হুট করে কিছু বলা কঠিন আমার জন্য। অর্ণব মাথা ঝাঁকালো। বুঝতে পারছি, তাড়াহুড়োর কিছু নেই। একটু ভেবে অর্ণব চিন্তিত ভঙ্গিতে বলল। কিন্তু নিচে গিয়ে এখন কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। বিনিতা ঠোঁট কামড়ে একটু ভেবে জোরে জোরে দুই দিকে মাথা ঝাঁকিয়ে বলল। কিছুই তো বুঝতে পারছি না। অর্ণব হাসলো। সে হাসি আবার মিলিয়ে গেল মুহূর্তেই। চুপচাপ থাকলে ওরা ধরে নেবে যে ব্যাপারটা পজিটিভ। আবার যদি সরাসরি কিছু বলি তাতেও ঝামেলা। বিনিতা এবার সত্যিই চিন্তায় পড়ে গেল। অস্বস্তি নিয়ে বলল। আমরা তো মাত্র কথা বলা শুরু করলাম, এর মধ্যে সিদ্ধান্তে আসতে হবে? অর্ণব এবার একটু গম্ভীর হলো। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার কথা কেউ বলেনি, কিন্তু কিছু তো বলতে হবে, তাই না? বিনিতা ধীরে সুস্থে মাথা নাড়ল। হয়তো বলার চেয়ে কিছু না বলাই ভালো হবে। অর্ণব একটু চুপ করে রইল, তারপর মৃদু মাথা ঝাঁকালো। ঠিক আছে। আমি তাহলে নিচে যাচ্ছি। বিনিতা ধীর পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস। ক্লাস শেষ। বিকেলে নরম রোদ গায়ে মেখে অর্ণব আর সাফিন ক্যাম্পাসের ফুটপাত ধরে হাঁটছিল। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কেউ বা নোট নিয়ে ব্যস্ত। সাফিনের মনোযোগ পুরোপুরি অর্ণবের দিকে। সাফিন অর্ণবের কাঁধে একটা চাপড় দিয়ে বলল। কিরে মামা, মেয়ে দেখতে গিয়ে তুই দেখি বিরাট কাহিনী ঘটায় ফেলছিস। অর্ণব বিরক্ত ভঙ্গিতে তাকালো। কাহিনী আমি ঘটালাম কই? কাহিনী দেখে তো আমি নিজে হতবাক। সাফিন ভ্রু উঁচিয়ে বলল। তাই নাকি? বিনিতাকে তোর ভাল লাগে না? অর্ণব চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। ভালো লাগা খারাপ লাগার প্রসঙ্গ আসছে কোত্থেকে? সেদিন ওখানে গিয়ে বিনিতাকে দেখবো, এটা তো একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। সাফিন এবার হেসে ফেলল। আরে বাহ, ভাবছিলি অন্য কেউ বসে থাকবে, আর গিয়ে দেখলি এটাই সেই মেয়ে বিনিতা। দারুণ তো। অর্ণব ভ্রু কুঁচকালো। দারুণ বলছিস? আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না কি করব। বিনিতা নিজেও অবাক। সাফিন কৌতূহলী চোখে তাকালো। তারপর তোদের কি কথা হলো? অর্ণব মাথা চুলকে বলল। জাস্ট স্বাভাবিক কিছু কথাবার্তা। আমি তো পুরোটা সময় বুঝতে পারছিলাম না এমন কাকতালীয় ব্যাপার আসলে হয়। সাফিন হেসে বলল। আসলেই সিনেমার মতো শোনাচ্ছে। তা দুই পরিবার কি বলছে? অর্ণব গম্ভীর হলো। ওরা বলছে তাড়াহুড়োর দরকার নেই, আমার চাকরিটা হোক আগে, তারপর দেখি কি করা যায়। এখন শুধু যোগাযোগ রাখার জন্য নাম্বার দেওয়া নেওয়া হয়েছে। সাফিন মাথা নেড়ে বলল। বুঝছি। তাহলে এখন ব্যাপারটা কিভাবে সামলাবি? অর্ণব একটু থেমে বলল। সত্যি বলতে জানি না, এখন শুধু দেখার সময় কি বলে। সাফিন মুচকি হাসল। দোস্ত, তোর লাইভ ডিরেক্ট কোনো নাটক হয়ে যাচ্ছে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বাকি। অর্ণব নিঃশ্বাস ফেলে বলল। সেই মিউজিকে বোধহয় সময় বাঁচাবে। এর মধ্যে এত কাহিনী ঘটে গেছে, আমাদের কিছুই জানা আসেনি। মিথিলা হতভম্ব গলায় বলল, চোখ বড় বড় করে তাকিয়ে। এমন ভাবে বলল যেন বিনিতা কোনো সাংঘাতিক অপরাধ করে ফেলেছে। ও, নিজের তো ব্যাপারটা হজম করতে পারিস না, আমাদেরকে আর কখন জানাবি? রাহাত কাঁধ ঝাঁকিয়ে মজা করলো। মিথিলার কথায় বিনিতা একটু অপ্রস্তুত হয়ে গেল। সত্যি এত কিছু ঘটে গেছে, অথচ ওদের কাউকেই কিছু জানায়নি। আসলে সময়ই পাইনি ঠিকভাবে বলার, নিজেই ব্যাপারটা বুঝতে পারছিলাম না। মিথিলা এবার হাত গুটিয়ে বসে বলল। ঠিক আছে, এবার খুলে বল কি কি হলো। বিনিতা এবার চোখ ছোট ছোট করে তাকালো। এত কিছু হয়নি যেরকম ভাবছিস। দুই পরিবার ভেবেছে আমাদের ভাবনা চিন্তার জন্য একটু সময় দেয়া হোক, তাই এখন কেবল কথাবার্তা পর্যন্তই আছে, এর বেশি কিছু না। রাহাত হেসে বলল। তাই নাকি? তাহলে তুই এত ভেবে যাচ্ছিস কেন? বিনিতা একটু চুপ করে থাকলো। সত্যিই তো, ও কেন এত ভাবছে? রূপন্তী একটু নরম গলায় বলল। দেখ, এত কিছুর মধ্যে তোকে একটা কথাই বলবো, সময় নিয়ে ভাব,
হুট করে সিদ্ধান্ত নিস না, আমাদেরও শেয়ার করিস। একা একা সব ভাবতে গেলে মাথার মধ্যে শুধু এলোমেলো চিন্তা চলে আসবে। বিনিতা মাথা নেড়ে হালকা হাসলো। বুঝছি। এখন শুধু সময়ের উপর দিয়ে ছেড়ে দিচ্ছি, দেখি কি হয়। আড্ডার টেবিল কিছুক্ষণ চুপচাপ থাকার পর মিথিলা হেসে বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখিস এবার থেকে আমাদের কিছু লুকিয়ে রাখলে কিন্তু চলবে না। বিনিতাও হাসলো। ঠিক আছে, আর লুকাবো না। তবে যদি তোরা বেশি বিশ্লেষণ শুরু করিস তাহলে কিন্তু। তুহিন সাথে সাথেই বলে উঠলো। তাহলে কি? বিনিতা অভিমানী মুখ করে বলল। তাহলে বলবো না। তুহিন নাটকীয় ভাবে মাথায় হাত দিয়ে বলল, বাবরে, এমন নিষ্ঠুর হুমকি দিলি? ঠিক আছে, আমরা চুপচাপ শুনবো, বেশি কিছু বলবো না। খুশি? ওরা সবাই একসঙ্গে হেসে উঠল। রাত 8টা। অর্ণব বিছানায় আশ্রয় হয়ে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। বিনিতাকে কল দেওয়া উচিত হবে কিনা সেটাই ভাবছিল। নতুন কারোর সঙ্গে প্রথমবার ফোনে কথা বলার আগে এমন দ্বিধা স্বাভাবিক, তবে ওরা তো একদম অপরিচিত নয়। একটা নিঃশ্বাস ফেলে ফোনটা নামিয়ে রাখলো পাশে, আবার তুলে নিল হাতে। শেষ পর্যন্ত বেশি না ভেবে সরাসরি কল দিয়ে বসলো বিনিতাকে। 2বার রিং হওয়ার পর ওপাশ থেকে বিনিতার কণ্ঠ ভেসে এলো। হ্যালো। অর্ণব একটু থামলো, তারপর স্বাভাবিক গলায় বলল, হ্যালো। কেমন আছেন? বিনিতার কণ্ঠ একটু অবাক শোনালো বোধ হয়। ভালো, আপনি? ভালো। হঠাৎ কল দিলাম, মানে নাম্বার দেওয়ানো হয়েছে কিন্তু কথা হয়নি, তাই ভাবলাম। বিনিতা একটু হাসলো। আমিও ভাবছিলাম, কিন্তু আগে কল করব কিনা একটু দ্বিধায় ছিলাম। অর্ণব হেসে ফেলল। আমারও তাই অবস্থা। একটা ছোট নিঃশব্দ মুহূর্ত কাটলো, এরপর বিনিতা বলল, আপনার দিন কেমন গেল? অর্ণব হালকা গলায় বলল, প্রতিদিনের মতোই, ক্লাস, হাসপাতাল এসব মিলিয়ে কেটেছে। আপনার? বিনিতা হাসলো। একই রকম, ক্লাস, লাইব্রেরি, বন্ধুদের সঙ্গে আড্ডা। অর্ণব মাথা হেলিয়ে বলল। ও, তারপর এতক্ষণ কি করছিলেন? বিনিতা ফোনটা এক কান থেকে আরেক কানে নিয়ে বালিশে পিঠ ঠেকিয়ে বসলো। ঠিক কিছু করছিলাম না, খাওয়া দাওয়া সেরে বই পড়ছিলাম। অর্ণবের গলা বোধহয় একটু কৌতূহলী শোনালো। কি বই? বিনিতা মৃদু হাসলো। একটা উপন্যাস। অর্ণব জানতে চাইলো। কার লেখা? বিনিতা ঠোঁট কামড়ে বলল, হুমায়ুন আহমেদ। অর্ণব একটু থেমে বলল। আপনার প্রিয় লেখক কে? বিনিতা একটু ভেবে বলল, অনেকের লেখাই ভালো লাগে, তবে শরৎচন্দ্রের লেখা আমার খুব পছন্দের। অর্ণব মাথা ঝাঁকালো, যদিও ও জানে বিনিতা সেটা দেখতে পাবে না। বিভূতিভূষণ পড়েন? বিনিতা মৃদু হাসলো। হ্যাঁ, প্রকৃতিকে পড়তে ভালো লাগে। আপনি পড়েন? অর্ণব গলা স্বর একটু নিচু করলো, যেন নিজের কাছে নিজেই স্বীকার করছে। এখন কিছু পড়ার মতো সময় পাই না, তবে আগে পড়তাম। বিভূতিভূষণ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, হুমায়ুন, কখনো কখনো সুনীল বা সমরেশ। বিনিতা চোখ ছোট করলো, যেন ফোনের ওপাশের মানুষটাকে বিশ্লেষণ করছে। বাহ, বেশ মিশ্র। তবে আপনার পছন্দ শুনে একটু অবাক লাগছে। আপনাকে সিরিয়াস টাইপের লেগেছিল, যে সারাদিন একাডেমিক পড়াশোনা নিয়ে সিরিয়াস। অর্ণব একটুখানি হাসলো। হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে মেডিকেলের আগে এত বেশি চাপ ছিল না, তখন বেশ পড়তাম। বিনিতা কাজ ঝাঁকালো। বুঝেছি। ফোনের ওপাশে একটুখানি নীরবতা নেমে এলো। অর্ণব একটু হেসে বলল, সবাই ভাবে ডাক্তারে পড়লে বুঝে শুধু মেডিকেলের বই ছাড়া কিছুই জানি না। বিনিতা একটু হেসে বলল, তাই তো মনে হয়, তবে আপনি বেশ ব্যতিক্রম মনে হচ্ছে। অর্ণব হাসলো। সেটা ভালো না খারাপ? বিনিতা চুপ করে রইল কয়েক মুহূর্ত, তারপর বলল, সেটা সময়ই বলে দেবে। অর্ণব ভ্রু কুঁচকালো, যেন বিনিতার রহস্যময় উত্তরটা বোঝার চেষ্টা করছে। অর্থাৎ? বিনিতা নরম গলায় বলল, অর্থাৎ এখনই কিছু বলা যাবে না, দেখা যাক আপনি সত্যি ব্যতিক্রম কিনা। অর্ণব হাসলো। এই প্রথম শুনলাম কে আমার সম্পর্কে রিভিউ দিতে চাইছে। বিনিতা হেসে ফেলল। রিভিউ না, পর্যবেক্ষণ, পার্থক্য আছে। অর্ণব আবারও হাসলো। ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ চলুক তাহলে।
ফোনের ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। অর্ণব বলল, ফোনটা রাখছি তাহলে, শুভরাত্রি। বিনিতা মৃদু স্বরে বলল। ঠিক আছে, শুভরাত্রি। কল কেটে গেলেও দুজনে কেউই ফোনটা সরিয়ে রাখলো না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের জন্য দুই প্রান্তের দুটো ফোনের স্ক্রিনের আলোতে জ্বলজ্বল করলো দুটো নাম, বিনিতা নাওয়ার এবং অর্ণব এহসান। দেখতে দেখতে কেটে গেছে 3টি মাস। অর্ণব একটা প্রাইভেট হসপিটালে জয়েন করেছে। বিনিতার সেকেন্ড ইয়ারে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল গত মাসে। পরীক্ষা শেষে এখন ওর কিছুটা অবসর। এর মধ্যে গত 3 মাসে ধীরে ধীরে অর্ণব বিনিতা একে অপরকে চিনেছে কিছুটা হলো। বিনিতার মনে হয়েছে অর্ণব হয়তো সেই মানুষটা, যেমন মানুষ ও নিজের জন্য চেয়ে এসেছে সব সময়। অর্ণবের মনেও হয়েছে জীবনসঙ্গী হিসেবে বিনিতা ওর জন্য পারফেক্ট। এই 3 মাসে ওরা খুব বেশি সময় একসঙ্গে কাটাতে পারেনি, কিন্তু যে কবার দেখা হয়েছে বা যে কথোপকথন গুলো হয়েছে, সেগুলো যেন ধাপে ধাপে একটা অদৃশ্য সেতু গড়ে তুলেছে ওদের মধ্যে। এক বিকেলে বিনিতা জানালার পাশে বসে উদাস মনে তাকিয়েছিল বাইরের দিকে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। অর্ণবের নাম ভেসে উঠেছে স্ক্রিনে। হ্যালো। কি করছিলেন? এমনি বসেছিলাম। তাহলে একটু বের হবেন? বিনিতা একটু অবাক হলো। অর্ণব সাধারণত এমন হঠাৎ ডাকে না। কোথায়? একটু হাঁটতে। এক মুহূর্ত ভাবলো বিনিতা, তারপর বলল, আসছি। সন্ধ্যার বাতাসটা আজ দারুণ লাগছে। পিচঢালা রাস্তায় পাশাপাশি হাঁটছিল ওরা, দুজনেই চুপচাপ। হাঁটতে হাঁটতে বিনিতা মাথা ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো একবার। কিছু বলবেন? অর্ণব হেসে তাকালো ওর দিকে। বিনিতা মাথা নাড়লো। আপনি বলুন। অর্ণব খানিকক্ষণ চুপ করে রইলো, তারপর ধীর স্বরে বলল, আমার সঙ্গে পাশাপাশি হাঁটতে হাঁটতে কি সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় বিনিতা? বিনিতা চমকে উঠলো। হাঁটা থামিয়ে অবাক দৃষ্টিতে তাকালো অর্ণবের দিকে। অর্ণব হঠাৎ করে এমন প্রশ্ন করে বলতে ও ঘুণাক্ষরেও চিন্তা করেনি। অর্ণব হঠাৎ করে হাঁটু গেড়ে বসলো ওর সামনে। বিনিতা চূড়ান্ত পর্যায়ের অবাক। ও যেন ঠিক বুঝে উঠতে পারছে না কি ঘটছে এই মুহূর্তে। দু হাতে মুখ চেপে ধরেছে ও। কি করতে চাইছে অর্ণব? বিনিতার মনে হলো চারপাশের সময় যেন থমকে গেছে। রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় অর্ণবের মুখটা আবছা দেখা গেলেও ওর চোখের গভীর দৃষ্টি স্পষ্ট দেখতে পাচ্ছে বিনিতা। একটা অচেনা অদ্ভুত শিহরণ বয়ে গেল ওর শরীর জুড়ে। এক মুহূর্তের জন্য মনে হলো এটা কি সত্যি নাকি স্বপ্ন। অর্ণব পকেট থেকে একটা বেগুনি রঙা বক্স বের করলো। বক্সের ভেতর একটা রূপালী পায়েল। বিনিতার চোখ দুটো ছলছল করে উঠলো সহসাই। পুরো মুহূর্তটাই যেন হজম করতে পারছে না। ও এতটা ভাবেনি কখনো। মেয়েটা শ্বাস বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। অর্ণব হাঁটু গেড়ে বসে আছে ওর সামনে। এক হাতে বেগুনি রঙের বক্সটা ধরে অপর হাত দিয়ে ধীরে ধীরে পায়েলটা বের করলো। রূপালী পায়েলটা ল্যাম্প পোস্টের আলো চিকচিক করে উঠলো এবার। অর্ণবের চোখের গভীর চাউনি এক রাশ অপেক্ষা নিয়ে তাকিয়ে থাকা দৃষ্টি বিনিতার ভিতর কেমন অদ্ভুত উথাল পাথাল ঢেউ তুলছে। অর্ণব বিনিতার দিকে তাকিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে শুধালো। বিনিতা ছলছল চোখ নিয়ে মৃদু হেসে মাথা নাড়ালো। পায়ে গিয়ে দিল অর্ণবের দিকে। অর্ণবের মুখে প্রশান্তির হাসি। ও খুব যত্ন করে বিনিতার জুতাটা খুলে দিল। আঙুলের ডগা দিয়ে মেয়েটা মসৃণ পায়ে পাতা ছুঁয়ে দিল আস্তে করে। প্রথমবারের মতো নিজের শরীরে কোনো পুরুষের এহেন আদরের স্পর্শ পেয়ে চোখ খিচে বন্ধ করে ফেলেছে বিনিতা। প্রথম স্পর্শ। বিনিতা অনুভব করলো ওর হৃদয় আর শরীর দুটোই কাঁপছে একসাথে। অর্ণব তাড়াহুড়ো করলো না। ধীরে ধীরে মসৃণ পাটা উঠিয়ে নিল হাঁটুর উপর। তারপর পায়েলটা পরিয়ে দিল সযত্নে। আঙুল দিয়ে আলতো করে ঠিক করে দিল ছোট্ট হুকটা। সে মুহূর্তে বিনিতার মনে হচ্ছিল ওর হৃৎপিণ্ডটা ঠিক ওখানেই আটকে গেছে অর্ণবের হাতে ওর স্পর্শে। অর্ণব খুব সাবধানে পায়েলটা ঠিক করে দিয়ে মাথা উঁচু করে তাকালো বিনিতার দিকে। বিনিতার চোখ এখনো বন্ধ। অর্ণব মৃদু স্বরে ডাকলো, বিনিতা। বিনিতা ধীরে ধীরে চোখ খুলে অর্ণবের চোখে চোখ রাখলো। অর্ণব তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। গাঢ় বাদামি ওই গভীর চোখ জোড়ার দিকে তাকিয়ে বিনিতার বুক ধক করে উঠলো আরেকবার। নিজেকে সামলে বিনিতা এক টুকরো হাসি দিল অর্ণবের দিকে তাকিয়ে। অর্ণব ওর পাটা সাবধানে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত তাকিয়ে থাকলো বিনিতার দিকে, তারপর খুব আস্তে কাছে এলো। বিনিতার হাতটা নিয়ে একটা নরম চুমু খেলো হাতের উল্টো পিঠে। বিনিতা একটা ঝাঁকুনি খেলো পুরো শরীরে। হৃৎপিণ্ডের স্পন্দন আরো তীব্র হয়ে উঠেছে এবার।
অর্ণব ধীরে ধীরে মেয়েটার হাতের উপর নিজের আঙুল বুলিয়ে দিল। বিনিতার চোখ ঝাপসা হয়ে এলো এবার। অদ্ভুত এক অনুভূতি নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ডক্টর সাহেব, ছেড়ে যাবেন না তো কখনো? অর্ণব মেয়েটার চোখে তাকালো। ওই কাজল কালো চোখ দুটোতে বিরাজমান ব্যাকুলতা দেখলো চেয়ে চেয়ে। তারপর ওর হাতটা আর একটু শক্ত করে ধরে চেপে ধরলো। কখনো না। বিনিতার চোখের কোণে পানি চিকচিক করছে, ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসির রেখা। হৃদয়ের স্পন্দন এত দ্রুত চলছে যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এত আবেগ একসাথে অনুভব করার জন্য ও প্রস্তুত ছিল না। পিছঢালা রাস্তায় তাকিয়ে দেখলো পিছনে ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার উপর অর্ণবের ছায়ার সাথে ওর ছায়াটা কেমন মিশে গেছে নিবিড় ভাবে। বিনিতার রূপন্তি হাঁটছিল লেকের পাড় ধরে। বসন্তের বিকেল, মৃদুমন্দ বাতাস বইছে চারপাশে। লেকের পানিতে শেষ বিকেলের আলো পড়ছে, টুকরো টুকরো সোনালি আবার প্রতিফলন পুরোটা লেক জুড়ে। রূপন্তি জিজ্ঞেস করলো বিনিতাকে। এই জায়গাটা তো তোর স্পেশাল মেমোরি আছে, তাই না? বিনিতা চুপ করে তাকিয়ে থাকলো লেকের পানিতে। একটা শুকনো পাতা ধীরে ধীরে ভেসে চলেছে। হতে পারে। আস্তে বলল। রূপন্তি হাসলো। হতে পারে মানে? এখানে বসে না তুই একদিন অর্ণব ভাইকে কবিতা শুনিয়েছিলি? বিনিতা মুখ ঘুরিয়ে রূপন্তির দিকে তাকালো। শুনিয়েছিলাম তো, তবে সেটা স্বল্প পরিচিত আগন্তুক হিসেবেই। তখন তো এটা জানতাম না যে ভবিষ্যতে ওনাকে ঘিরেই এত কাণ্ড ঘটে যাবে। রূপন্তি মাথা নেড়ে বলল, সত্যি বলতে তোর জীবনে একটা অদ্ভুত টুইস্ট এসে গেল হুট করেই। বিনিতা একটা দীর্ঘশ্বাস ফেললো। আমার জীবনে এরকম টুইস্ট কখনো কল্পনাও করিনি আমি। রূপন্তি একটু থেমে বলল, তুই কি খুশি না? বিনিতা একটু সময় নিল, তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ, অর্ণব চমৎকার মানুষ, কিন্তু মাঝে মাঝে মনে হয় সবকিছু এত সহজে হয়ে গেলে কি সত্যিই হয়? রূপন্তি হাসলো। জীবনে সবকিছু কঠিন হতে হবে এমন তো কোনো নিয়ম নেই বিনু। বিনিতা কিছু বলল না, সামনের লেকের পানির দিকে তাকিয়ে থাকলো। ঢেউয়ের উপর সূর্যের আলো চিকচিক করছে। রূপন্তি এবার আস্তে করে বলল, তুই কি ভালোবাসিস ওনাকে? বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকলো। বাতাসে পাতার খসখস শব্দ, পানির হালকা ঢেউ আর দূর থেকে ভেসে আসা ঘরে ফিরতে থাকা পাখির ডাক, সব মিলিয়ে একটা শান্ত নিবিড় পরিবেশ। বিনিতা নিচু হয়ে একটা শুকনো পাতা তুলে নিল মাটিতে জমে থাকা পাতাগুলো থেকে। আঙুলের মাঝে ঘুরিয়ে দেখতে লাগলো। ভালোবাসি কিনা জানি না, কিন্তু ও থামলো এক মুহূর্তের জন্য, তারপর ফিসফিস করে বলল, ওনাকে ছাড়া কিছু ভাবতে কেমন যেন লাগে। রূপন্তি একটু হাসলো। তাহলে? বিনিতা এবার বলল, না রে, আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। সবকিছু এত দ্রুত ঘটলো যে কেমন যেন, মানে আমি জানি না, অবাস্তব লাগে আমার। রূপন্তি ওর হাতটা আলতো করে ধরলো। তুই যদি ওনাকে নিয়ে ভাবিস, ওনার সাথে থাকলে তোর ভিতর যদি ভালো লাগা কাজ করে, তাহলে উত্তর তো তোর মনেই আছে। বিনিতা এবার হাসলো। হয়তো। রূপন্তি এবার খানিকটা বিরক্ত বিনিতার উপর। তোর এই হয়তো শুনতে শুনতে কান পচে গেল বিনু। বিনিতা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। আসলে কি জানিস, আমি ভয় পাই যদি আমি আসলেই ওনাকে ভালোবেসে ফেলি। আর রূপন্তি এবার চোখ ছোট ছোট করে তাকালো বিনিতার দিকে। অর্ণব ভাই না তোকে প্রপোজ করেছে? বিনিতা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে মাথা নাড়লো। বিনিতার দিকে আবার সরাসরি তাকালো রূপন্তি। তাহলে উত্তর তো তোর সামনেই, এরপরও কিসের দ্বিধায় ভুগছিস তুই? বিনিতা মুখ ভার করে রূপন্তির দিকে তাকালো। জানি না আমি, আমার সময় লাগবে। রূপন্তি একটু চিন্তা করে বলল, সময় তো আছে, কথাবার্তা তো কেবল শুরু। আঙ্কেল আন্টি বিয়ের ব্যাপারে কি বলেছেন? বিনিতা গভীরভাবে শ্বাস টানলো। সামনের মাসে অ্যারেঞ্জ করতে চাইছে। রূপন্তির গলায় এবার একটু বিজ্ঞদের মতো শোনালো। তোদের এটা তো মেইনলি অ্যারেঞ্জ ম্যারেজ। কথাবার্তা শুরু হবার পর অর্ণব ভাই যদি তোর প্রতি ফল করে থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে কিছুটা দ্বিধা তো থাকেই। তাই তোর এই দ্বিধা থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে প্যানিক করিস না, আঙ্কেল আন্টিকে হ্যাঁ বলে দে। বিনিতা এক মুহূর্ত চুপ করে রইলো, তারপর মাথা নিচু করে পায়ের নিচে জমে থাকা শুকনো পাতাগুলোর দিকে তাকালো। দ্বিধান্বিত কণ্ঠে বলল, আচ্ছা।
মেয়ের সম্মতি পেয়ে রাহনুমা বেগম মহা খুশি। বান্ধবীকে সাথে সাথেই জানিয়েছেন খুশির সংবাদ। তারপর দুজন মিলে শুরু করেছেন হাজারটা প্ল্যানিং। বিনিতা শুধু বসে বসে মায়ের কাণ্ড দেখছে। বান্ধবীর সাথে রাহনুমা বেগম যেন ছোটবেলার মতো আনন্দে মেতে উঠেছেন। এঙ্গেজমেন্ট, মেহেন্দি, হলুদ, বিয়ে, রিসেপশন, কত শত প্ল্যানিং শুরু হয়ে গেছে এখনই। দুই বান্ধবী চাইছেন একসাথে শপিং করতে। সেখানে আবার বিনিতার অর্ণবের থাকা বাধ্যতামূলক। অর্ণব থাকবে শুনে বিনিতা একটু ইতস্তত করছে। সেদিন অর্ণব প্রপোজ করার পর থেকে ওদের আর সামনাসামনি দেখা হয়নি। দু একবার ফোনে কথা হয়েছে, তবে বিনিতার লজ্জায় একবারও ভালোভাবে কথাই বলতে পারেনি। এখন সামনাসামনি দেখা হলে ও কি করবে আল্লাহই জানে। তাই বিনিতা চাইছে না যেতে, কিন্তু রাহানুমা বেগমও ছাড়ার পাত্রী নন। জোর করে রাজি করিয়ে ছেড়েছেন বিনিতাকে। যেতে যেহেতু হবে, তাই বিনিতা ভাবলো রূপন্তীকে সাথে নিলে কেমন হয়। যেই ভালো সেই কাজ। ঘরে গিয়ে ও ফোন লাগালো রূপন্তীকে। হ্যালো রূপু, সামনের শনিবারে তুই ফ্রি আছিস? আমার সাথে বিয়ে শপিংয়ে যেতে পারবি? সামনের শনিবার মানে 3 দিন পর? হ্যাঁ, কে কে যাবে? আমি, মা, আসমা আন্টি আর অর্ণব। রূপন্তী এবার বুঝলো বিনিতা কেন ওকে নিতে চাইছে, তাই ও ঘুরিয়ে পেঁচিয়ে না করে দিল বিনিতাকে। আমার তো সময় হবে না রে, ওই দিন আমার একটু কাজ আছে। ও, কাজ আছে? তাহলে তো আসতে পারবি না। আচ্ছা ঠিক আছে তাহলে। বেজার মুখে ফোন রাখলো বিনিতা। ধুর, রূপন্তীটাও না ফ্রি নেই। এখন ওকে একা একাই যেতে হবে। ওদিকে অর্ণব যখন শুনলো এসব বিয়ের শপিং এ ওকেও থাকতে হবে, ও তো বুঝেই পারছে না এসব মেয়েলি ব্যাপারে ওর কাজটা কি। অর্ণব মায়ের দিকে তাকিয়ে বোতা মুখে বলল, এসব মেয়েদের ব্যাপার মা, আমাকে টানছো কেন? আসমা বেগম অনেক বুজুং ভাজুং দিলেন ছেলেকে। বিনিতাকে শাড়ি পছন্দ করে দিতে হবে না, আমি চাই বিনিতা বিয়েতে তোর পছন্দ করা শাড়ি পরুক। অর্ণব ঠিকই বুঝলো মায়ের এসব ছলাকলা। মা চাইছে শপিং এর দোহাই দিয়ে হলেও ওরা দুজন একটু আলাদা সময় কাটাক, একে অপরকে চিনুক জানুক। মায়ের ভাবনা বুঝতে পেরে মনে মনে হাসলো অর্ণব। মা তো আর জানে না তার ছেলে তার ভাবনার থেকেও কত এগিয়ে। অলরেডি মায়ের হবু বৌমাকে অর্ণব প্রপোজও করে ফেলেছে, আর মা এখনো পড়ে আছে চেনা জানা নিয়ে। মনে মনে হাসলেও ওপরে ওপরে অর্ণব খুবই বিরক্তির ভাব দেখালো, যেন ওর একদম ইচ্ছে নেই এসব শপিং টপিং এ যাওয়ার। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিনিতা যতটা সম্ভব ধীর গতিতে রেডি হচ্ছিল। যদিও দেরি করে লাভ নেই, আজকে ওরা বের হবেই। ওদিকে অর্ণব আর আসমা বেগম ইতোমধ্যে বের হয়ে পড়েছে। বিনিতা আর রাহনুমা বেগম বিনিতাদের বাসার নিচ থেকে পিক করতে আসার কথা ওদের। বাইরে গাড়ির হর্ন বাজতেই রাহনুমা বেগম তাড়া দিলেন বিনিতাকে। বিনিতা, তাড়াতাড়ি নিচে নামো, তোমার আন্টিরা এসে গেছে। বিনিতা ধীর পায়ে বেরিয়ে এলো গেট দিয়ে। পিছে পিছে রাহনুমা বেগমও। গাড়ির সামনের সিটে বসে আছেন আসমা বেগম আর ড্রাইভারের সিটে অর্ণব। আসমা বেগম ওদের দেখে হাসি মুখে বললেন, এই তো দেরি হয়নি তেমন, উঠো তাড়াতাড়ি যাওয়া যাক। বিনিতা আস্তে করে পেছনের সিটে উঠে বসলো। পাশে রাহনুমা বেগম। গাড়ি চলতে শুরু করলো, আর বিনিতা জানালা দিয়ে তাকিয়ে থাকলো বাইরের দিকে। অর্ণব ড্রাইভিং করছিল, আর মাঝে মধ্যে আসমা বেগমের কথা জবাব দিচ্ছিল। বিনিতা একবার আর চোখে তাকানোর চেষ্টা করলো রিয়ার ভিউ মিররে। এ কি, অর্ণবও তাকিয়ে আছে ওর দিকেই। হায়, বিনিতা ধরা পড়ে গেল বুঝি। বিনিতা এমন ভাবে তাড়াতাড়ি চোখ সরিয়ে বাইরের দিকে তাকালো, যেন বাইরে কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য মিস করে ফেলবে। শপিং মলের সামনে গাড়ি থামাতে বিনিতার মা আর আসমা আন্টি অতি উৎসাহী হয়ে ভেতরে ঢুকে গেছেন। অর্ণব গাড়ি পার্ক করতে পার্কিং লটে চলে গেলে বিনিতা আস্তে ধীরে ওদের পিছু পিছু ঢুকলো শপিং মলের ভেতর। ওরা প্রথমেই ঢুকলো একটা শাড়ি দোকানে। ঢুকেই আসমা বেগম দোকানদারকে বলেছেন সবচেয়ে সুন্দর শাড়িগুলো বের করতে। ওনার হবু বৌমার বলে কথা। বিনিতা এক পাশে একটু জড়সড় হয়ে বসে আছে। ওদিকে অর্ণব এসে দাঁড়িয়েছে একটু দূরে, কিছুটা বিরক্ত। মেয়েদের শাড়ি দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো ধৈর্য ওর নেই। আচ্ছা, তুই এখানে বসে থাকবি নাকি শাড়ি দেখবি? রাহনুমা বেগম এক ঝটকায় বিনিতাকে বাস্তবে ফেরালেন। বিনিতা ইতস্তত করে দুই একটা শাড়ি উল্টে পাল্টে দেখলো। দোকানদার রং বেরঙের বাহারি শাড়ি খুলে বসেছেন। এত রঙের চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। এত রঙের শাড়ির ভিড়ে বিনিতা মন বসাতে পারছে না কিছুতেই। একটু দূরে দাঁড়িয়ে অর্ণব আর চোখে তাকিয়ে আছে এদিকে। সেটাই ওর সবচেয়ে বড় অস্বস্তি। মা ও আন্টি দুজনেই ওকে প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করেছেন। তাই ও বাধ্য হয়ে সামনে মেলে রাখা একটা প্যাস্টেল পিচ রঙের কাতান শাড়ি হাতে নিল।
ঠিক তখনই এটা না। অর্ণব হঠাৎ বলে উঠল। কখন যে ও বিনিতার পাশে এসে দাঁড়িয়েছে কেউই খেয়াল করেনি। সবাই একসঙ্গে তাকালো ওর দিকে। সবাই একসঙ্গে তাকিয়েছে দেখে অর্ণব প্রথমে একটু থতমত খেয়ে গেল। না মানে এটা বোধহয় বেশি মানাবে বিনিতার গায়ে। বিনিতা অবাক হয়ে ওর হাতে থাকা লাল টুকটুকে জামদানি শাড়িটার দিকে তাকালো। উপরে সোনালী সুতোর কাজ, সৌন্দর্যে চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। রাহানুমা বেগম বললেন, দেখলি, ছেলেরা মেয়েদের চেয়েও ভালো বোঝে। আসমা বেগম হাসলেন। অর্ণব দেখি নিজের বউয়ের জন্য সবচেয়ে সেরাটা পছন্দ করেছে। অর্ণব কাশি দিয়ে চোখ ঘুরিয়ে নিল আর বিনিতা শাড়ির দিকে এমন ভাবে মনোযোগ দিল যেন ওর আশেপাশে শাড়ি ছাড়া আর কিচ্ছুটি নেই, কিন্তু মুখের লালচে আভাটা ঠিকই ওকে ফাঁসিয়ে দিচ্ছে। এই নাও, শাড়িতে একবার টাইল দিয়ে দেখো। আসমানটি এক প্রকার জোর করে শাড়িটা ওর হাতে ধরিয়ে দিলেন। বিনিতা একটু ইতস্তত করে আসমা বেগমের হাত থেকে শাড়িটা নিয়ে ট্রায়াল রুমের ভেতরে চলে গেল। বিনিতাকে ভেতরে পাঠিয়ে রাহানুমা বেগমরা ভাবলেন হাতে সময় বেশি নেই। বিনিতার ট্রায়াল দিয়ে আসতে আসতে ওনারা পাশের দর্জির দোকান থেকে ঘুরে আসবেন। রাহানুমা বেগম পাশে দাঁড়িয়ে থাকা অর্ণবকে বললেন, তুমি এখানে থাকো, বিনিতা বের হতে হতে আমরা পাশের দোকান থেকে ঘুরে আসছি। অর্ণব সামান্য প্রতিবাদ করার চেষ্টা করলো। আন্টি, বিনিতা বের হবার পর একেবারে গেলে হতো না? আসমা বেগম সায় দিলেন বান্ধবীর কথায়। দেরি হয়ে গেছে তো, আমরা এতক্ষণ একটা কাজ এগিয়ে রাখি, তুমি এখানে থাকো। অর্ণব আর কিছু বলার আগেই দুজন পাশের দর্জির দোকানের দিকে চলে গেলেন। শপিং মলে কোলাহলে ওদের কথাবার্তা মিলিয়ে যেতে যেতে অর্ণব অনুভব করলো ট্রায়াল রুমের বাইরে ও এখন একা দাঁড়িয়ে আছে। ভেতরে বিনিতা নিজের উল্টাপাল্টা ভাবনা সরিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো বিনিতার বের হবার। আরো মিনিট পাঁচেক পর ট্রায়াল রুমের দরজা খুললো আস্তে করে। বিনিতা ধীরে ধীরে বেরিয়ে এলো। অর্ণব এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কি সত্যি নাকি কোনো পুরনো কাব্যের পাতায় আঁকা এক নিখুঁত শিল্পকর্ম। লাল জামদানিটার ভাঁজে ভাঁজে আলো ঠিকরে পড়ছে, সোনালি কাজগুলো চিকচিক করা শপিং মলে ঝলমলে আলোয়। ওর কপালে ছোট্ট টিপটা, কানের দুল, খোলা চুল, সব মিলিয়ে কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে অর্ণবের কাছে। মনে হচ্ছে আজকে ওর শপিং এ আসাটা সার্থক। বিনিতা ভয়ঙ্কর অস্বস্তিতে পড়ে গেছে। বাইরে এসে প্রথমে এদিক ওদিক তাকিয়ে মাকে খুঁজলো, কিন্তু ওরা যে নেই সেটা বুঝতে দেরি হলো না। তারপরে অর্ণবের দিকে চোখ পড়লো। অর্ণব ওর দিকেই তাকিয়ে আছে। বিনিতা বেজায় অস্বস্তিতে হাতের আঁচলটা ঠিক করার চেষ্টা করতে করতে বলল, আম্মুরা কোথায় গেল? অর্ণব ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠলো। পাশের দোকানে গেছে, বলেছে আমি যেন এখানে থাকি। ও ছোট্ট করে বলল বিনিতা। বলার মতো আর কিছু খুঁজে পেল না ও। আম্মুরা যে কোন আক্কেলে ওকে এখানে একা অর্ণবের সামনে ফেলে গেছে কিছুতেই বুঝে পেল না ও। তারপর হুট করে অর্ণব একটু এগিয়ে এলো বিনিতার দিকে, একটু ঝুঁকে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে তাকালো। কি ব্যাপার ম্যাডাম, সেদিনের পর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? বিনিতার গলার কাছে কি যেন একটা আটকে গেল। কই, না তো। অর্ণব ভ্রু উঁচিয়ে তাকালো। ও তাই, তাহলে আমাকে দেখলে চোখ সরিয়ে নিচ্ছেন কেন? বিনিতা আবারও দ্রুত চোখ সরিয়ে নিল। অর্ণবের ঠোঁটের কোণের হাসিটা এবার চওড়া হলো যেন। এই যে আবার চোখ সরিয়ে নিলেন। বিনিতার গাল দুটো মনে হচ্ছে ধীরে ধীরে টমেটোর রং ধারণ করছে। দ্রুত প্রসঙ্গ পাল্টাতে চাইলো বিনিতা। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসতে পারতেন। অর্ণব কাজ ঝাঁকালো। আপনাকে দেখার সুযোগটা মিস করতাম তাহলে। বিনিতার চোখ বিস্ফোরিত হলো এবার। কি? অর্ণব হেসে দিল। শাড়িটাই কিন্তু আপনাকে সত্যি খুব মানিয়েছে। বিনিতার মুখে লালচে আভা আর একটু গাঢ় হলো এবার। অস্বস্তিতে কথা বলতে ভুলে গেল যেন। অর্ণব ওর এই অস্বস্তি বেশ উপভোগ করছে বোধহয়। আবারও একটু হাসলো। কি ব্যাপার, আপনার গালের রং থেকে শাড়ির রঙের সাথে মিলে যাচ্ছে। বিনিতা দম বন্ধ হয়ে গেল এবার। এই অর্ণবটা কি শুরু করেছে? বিনিতা যে ভয়াবহ লজ্জা পাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছেন না নাকি? এই আপনি কি শুরু করেছেন? মিনমিন করে বলার চেষ্টা করলো বিনিতা। অর্ণব নিরীহ মুখে কপাল কুঁচকে তাকালো ওর দিকে। কিন্তু আমি তো মিথ্যে বলিনি। বিনিতা কিছু বলার আগেই ওদের মায়েরা ফিরে এলো পাশের দোকান থেকে। আসমা বেগম বিনিতাকে দেখে খুশি খুশি গলায় বললেন, বাহ,
বেশ মানিয়েছে তো, এটাই নিয়ে নেই, কি বলিস রাহানুমা? রাহানুমা বেগমও সায় দিলেন। ফাহাদের পছন্দ তো ভালো হওয়ারই কথা। কেনাকাটা শেষ করতে করতে বিকেল শেষ হয়ে এসেছে। আরো কিছু টুকিটাকি কেনা বাকি, সেসব অন্য একদিন এসে কেনা যাবে। শপিং মল থেকে বের হতেই ঠান্ডা বাতাসে ঝাপটা এসে লাগলো গায়ে। আকাশ কালচে মেঘে ঢেকে গেছে। দোকানপাটে ঝলমলে আলোয় অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে চারপাশে।